পর্ব সংখ্যা 6। সিকদারের বাগানবাড়ির বেসমেন্টের একটি গোপন কক্ষে খুবই গম্ভীর আলোচনা চলছে। কয়েকজন ব্যক্তির মধ্যে সবার মুখ ভাব গম্ভীর। তাদের মধ্যে থেকে শুদ্ধ এক ভ্রু উঠিয়ে বলল, তাহলে সবাই দেখি রাজার হলেই আছেন। তাদের মধ্যে একজন বলল, এখন তো সব ঠিকঠাকই আছে, তাই একটু আনন্দ ফুর্তি করছি। মেয়েটাকে কোন কিছুরই অভাব নেই, তাহলে দুঃখে কেন থাকবো? শুধু চিৎকার করে উঠল, ঠিকঠাক মাই ফুট, ঠিকই কিছুই ঠিক নেই। সারাদিন ঘরে মেয়ে নিয়ে দরজা বন্ধ করে থাকলে কি আর দেখা যায়? অন্য একজন বলল, কোনো তো সমস্যা নেই, যে জাল বিছিয়ে রেখেছিস সে জাল থেকে প্রণয় শিকদার এই জন্মেও ছাড় পাবে না বলে কুটিল হাসি দিল। শুদ্ধ ভ্রু কুচকে বলল, কতটা চেনো তুমি ওকে? আর কি বললে কোনো সমস্যা নেই? সে ঘর কাঁপিয়ে হেসে উঠল। অস্থিত সবাই ভ্রু কোচকাল। শুদ্ধ তার ছেলের হাসি দিয়ে সবার মধ্যে একজনের দিকে ইশারা করে বলল, তুমি খুব চালাক ভাবো নিজেকে। প্রণয় শিকদার যে কী জিনিস তোমার তো বোঝা উচিত ছিল, কিন্তু আফসোস এতদিনে বুঝতে পারলে না যে। সে আবারও দাঁত পিষে বলল, তোমরা কি পারো? ভালো মতো নজরটাও রাখতে পারো না? এমনভাবে বেশি দিন চলতে পারবে না তোমাদের রাজত্ব। সে আবার আগের জনের দিকে তাকিয়ে বলল, কেমন চলছে দিনকাল? নিজের দিনটা তো ভালোই বুঝে নিচ্ছ। এতগুলো গাধার মাঝে তুমি একমাত্র যাকে ভরসা করা যায়। সে তো তার ছেলে হেসে বলল, তুমিও এমনি এমনি কিছু করোনি, তোমারও তো ততটাই স্বার্থ ছিল যতটা আমার। সেও আবারও হাসল। শুদ্ধ আবারও হেসে বলল, আমি যা ভালোই জানি তোমরা এক একটা কালসাপ নিজেদের ভাগ ভালোই বুঝে নিচ্ছ। তোমাদের স্বার্থ উদারের জন্য যা কিছু করতে পারো তোমার সে বিশ্বাস নেই, তাই আমাকেও তো আমার ভাগ বুঝে নিতে হবে। অন্যজনের দিকে তাকিয়ে বলল, আর কত অপেক্ষা করব আমি? লোকটি বলল, তুমি যা চাও এখন সেটা দেওয়া সম্ভব নয়, না হলে আমাদের সবাইকে প্রাণে মারা পড়তে হবে। শুধু চেয়ারে লাথি দিয়ে বলল, এই সব আমি শুনবো না, আমার এখনই চাই। আর একজন বলে উঠল, শান্ত হও, প্রণয় পুরোপুরি জালে ফেসে আছে। মানে এই নয় যে সে কিছুই করতে পারবে না। আহত বাঘকে না খোঁচানোই ভালো, না হলে বেঘরে মারা পড়তে হবে। সে কতটা ভয়ঙ্কর সেটা তো তোমার অজানা নয়। আর প্রণয় ভোমরার হাতে দিলে সবাইকে বেঘরে মারা পড়তে হবে। আরও দু এক বছর অপেক্ষা করো, সব হবে। শুদ্ধের রাগে সারা শরীর জ্বলছে। রাগে কাঁপতে কাঁপতে সে বলল, আমার ভাগ যদি আমি না পাই তাহলে তোমাদেরকে আমি মেরে ফেলবো। পিছনে ফিরে দুজন চাকরকে উদ্দেশ্য করে বলল, তোরা আরও ভালোভাবে নজর রাখবি, সাবধান। প্রণয় শিকদারের 2টা চোখ আর 2টা কান এক্সট্রা ধরা পড়ে যদি আমাদের নাম বলিস, তাহলে তোদের বংশে বাতি জ্বালানোর মধ্যে কাউকে রাখবো না, মাইন্ডেড। এই বলা বাঁকা হেসে শুদ্ধ মনে মনে বলল, প্রণয়, তোকে এত সহজে আমি মরতে দেব না। তুই বুকে বুকে মরবি, ধুকে ধুকে মরবি, বেঁচে থাকবি মরার মতো। সব থেকেও তোর কিছুই থাকবে না। তোর জীবনে থেকে সমস্ত সুখ আমি কেড়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি বেঁচে থাকা সে সম্বলও কেড়ে নেব, আর তুই কিছু করতে পারবি না। বিকেল 4টা, গরমে সবার অবস্থা খারাপ। গ্রামবাসীদের খাওয়ানো দাওয়ানো শেষ। আসরের আজানের মধুর ধ্বনি ভেসে আসছে। কিছুক্ষণের মধ্যেই বড় আসবে। সব মেয়ে ও মহিলারা প্রীতার ঘরে ভিড় করে আছে। মেকআপ আর্টিস্ট তাকে সাজাচ্ছেন। বরের ইচ্ছে অনুযায়ী মেরুন রঙের বেনারসিতে মেয়েটিকে ভীষণ মোহনীয় লাগছে। পরি টিটকারি মেরে বলল, মেজো আপু, আজকে তো দুলাভাই শেষ, তোমাকেই দেখে ফিদা হয়ে যাবে। চিত্রা দুষ্টু এসে বলল, আপু, তোমার রূপের আগুনে দুলাভাই নিশ্চিত কালো হয়ে যাবে। পূর্ণতা বলল, আপু, একটা কথা, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করনি। পূর্ণতার মুখের কথা কেড়ে নিল। সায়রা বলল, সে আর বলতে, বনু, আমার কত কত শখ ছিল আমরা দুইজন এক বাড়িতে বউ হয়ে যাব, কিন্তু ও কি করলো বলে নাক মুখ কুচকালো। সেটা বলল, আহা আমার তোমরা আর অভিযোগ করো না তো, কি সুন্দর লাগছে তোমাকে আপু। প্রীতা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। প্রিয়তা বলল, তুমি খুব খুশি তাই না আপু, নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে? প্রীতা ভাবল, সত্যি তো, সে শুধু খুশি নয়, বরং অনেক খুশি। এরকম সুখ সবার কপালে থাকে না। প্রীতা বলল, হ্যাঁ, আমি খুব খুশি। প্রিয়তা খুশি হলো, সে নিজে ভঙ্গুর, কিন্তু অন্যদের পূর্ণতা দেখলেন তার মন ভালো লাগার চেয়েও
প্রিয়তা আবুর ঘর থেকে বেরিয়ে বড় ছাদে গেল। আজকে আকাশে চাঁদ নেই, নিছক কালো অন্ধকার, হয়তো অমাবস্যা। ছাদের লাগানো লাইটের নিয়ন আলো ছাড়া অন্য কোনো আলো নেই। প্রিয়তা সেই নিকাশ আলো অন্ধকারের দিকে তার চোখ রেখে 1 বছর আগের অতীতে ডুবে গেল। 14 বছর কিশোরী কন্যা, বড়ই দুরন্ত বয়ঃসন্ধির কালে নারী পুরুষের দেহ ও মনের পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়। ছেলেমেয়েরা জীবনকে অনেক দৃশ্যভঙ্গিতে দেখতে শুরু করে। প্রেম, ভালোবাসা সহ নতুন কিছুর অনুভূতির সাথে পরিচয় হয়। আবেগের বয়সে তাকে তাদের প্রিয়তা ও তার ব্যতিক্রম ছিল না। বুঝতে শেখার পর থেকে একজন মাত্র পুরুষের প্রতি সে কি ভীষণভাবে আসক্ত। যখন সে ভালোবাসা শব্দটির অর্থও বুঝত না, তখন তাকেই এই পুরুষটি তার মন মস্তিষ্কে প্রতিদিন নিয়নে বাসা করত। ভালোবাসার অনুভূতি সাগরে জোয়ারে প্রথম কবে এসেছিল সেটা জানা নেই প্রিয়তার। প্রিয়তা শুধু জানে এই স্বল্পভাষী মানুষটার প্রতি সে দুর্বল। প্রিয়তা জন্মের পর থেকেই দেখে আসছে এই মানুষটাকে। মানুষটার কথা বলার ধরন থেকে শুরু করে প্রত্যেকটি কাজই সুনিপত। ওই বাদামি বর্ণের চোখ জোড়া তাকে সব থেকে বেশি আকর্ষণীয় করত। তার ভালোবাসা অন্যদের মতো ছিল না, সে রাগী কিন্তু প্রিয়তার প্রতি ভীষণ দায়িত্ববান। ছোট থেকে এই মানুষটাই প্রিয়তাকে সবচেয়ে বেশি আদরে যত্নে মানুষ করেছে। জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত তাকে কেউ যদি জিজ্ঞাসা করতো সে কালকে সব থেকে বেশি ভালোবাসে, তাহলে সে যে কোনো বয়সেই চোখ বন্ধ করে বলে দিবে প্রণয় ভাইয়া। শিকদার বাড়িতে ছেলে মেয়েদের সংখ্যা নিয়ে তা কম নয়। এতজনের মধ্যে কর্তাগিন্নিরা কাউকে আলাদা নজরে দেখতে না, তাদের কাজে সবাই সমান। মূলত শিকদারের টাকা পয়সা ও অভিজাত মান মর্যাদা কোনো কমতি ছিল না। তাই এটা নিঃসন্দেহে বলা যায় শিকদার বাড়ির প্রত্যেক ছেলে মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। কখনো কিছু চেয়েছে আর পায়নি এমন দিন আসেনি। তারা নিজেদের মতোই বড় হয়েছে, তাই আলাদা করে কাউকে নজর দেওয়ার প্রয়োজন হতো না। প্রিয়তা ভীষণ অভিমানী প্রকৃতির মেয়ে। তার ছোট থেকেই টাকা পয়সা, অভিজাত দামি জিনিসপত্র এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না। সে খুব সাধারণ জিনিসে খুশি হয়ে যেত। তার কাছে এসবের থেকে ভালোবাসা, আদর, যত্ন আর প্রহল্যের দাম অনেক বেশি ছিল। তার প্রণয় ব্যতীত অন্য কেউ বুঝতো না। প্রণয় একমাত্র ব্যক্তি যে প্রিয়তার চোখ দেখেই বুঝতে পারত সে কী চায়। দৃষ্টি পড়ে নিতে তার 2 সেকেন্ড লাগতো মাত্র। এত ভাই বোনের মধ্যে প্রিয়তা ভালোবাসার উষ্ণতা এই মানুষটার বক্ষে খুঁজে পেত। সে আদর, শাসন, ভালোবাসা, যত্ন কোনো কিছুর অভাব বোধ করেনি। প্রিয়তা মানুষটা বকলে ওর ভীষণ কষ্ট হতো, অভিমানে বুক ভার হয়ে যেত। কিন্তু কিছুক্ষণ পর আবার যখন প্রণয় বুকে টেনে নিয়ে যেত, মাথার হাত বুলিয়ে আদরে সুরে 2-1টা বাক্য বলতো, সে বরফের গলা পানির মতো ঠান্ডা হয়ে যেত। প্রণয়ের অতি আদরে গড়ে তোলা এই ছোট্ট পুতুল ছিল সে। এইভাবেই সে বড় হতে লাগলো। প্রিয়তা যখন 10 পেরিয়ে 11তে পা দিল, তখনই থেকেই তার অনুভূতিগুলো পাল্টাতে লাগলো। সে বুঝতে পারতো না ওর এমন লাগে কেন। এই অনুভূতির কোনো নাম সে দিতে পারতো না। প্রণয়ের আদরে, যত্নে আর ভালোবাসায় আরও কয়েক বছর পার হয়ে গেল। তারপর সে ফাইনালি নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেল। আবেগের বয়সে সে ভালোবেসে ফেলেছে। কি সাংঘাতিক! নিজের থেকে 13 বছরের বড় চাচাতো ভাইয়ের প্রেমে খুব বাজেভাবে ফেসে গেছে সে। যদিও তার ভালোবাসাটা একতরফা ছিল, প্রণয় তাকে ভালোবাসে কি না এই বিষয়ে সে কিছুই জানে না। তার মনে হয় তার মতো এমন দুধের শিশুকে প্রণয় কোনোদিনও ভালোবাসবে না। কিন্তু সে তো বাসে, সত্যি ভীষণ ভালোবাসে, তাই চেষ্টা করবে প্রণয়কে নিজের করে রাখার। তার দৃঢ় বিশ্বাস ছিল সে যথেষ্ট সুন্দরী। প্রণয় যদি তাকে এখন ভালো নাও বাসে, একদম ঠিক তার জন্য প্রণয়ের মনে জায়গা করে নেবে। তখন থেকে প্রিয়তা অনেক সেজেগুজে থাকতো সমবয়সী প্রণয়টাকে পটানোর জন্য। কিন্তু কয়েক মাস পর হঠাৎ করে আসা ঝড়ে প্রিয়তার জীবনটাই পাল্টে গেল। জীবনের হিসেব ওলটপালট হয়ে গেল। ছোট কিশোরীর মন ভেঙে গেল। আবেগের বয়সে পাওয়া ধাক্কাটা ভীষণ ভারী ছিল প্রিয়তার জন্য।
কিছুদিনের মধ্যেই প্রিয়তার জীবন থেকে আদর, ভালোবাসা, শাসন, বারণ, যত্ন সব হারিয়ে গেল। ভালোবাসায় গড়া পুতুলটাকে অবহেলার খাদে ছুঁড়ে মারা হলো। কখনো কষ্ট না পাওয়া প্রিয়তা হাবুডুবু খেতে লাগলো। তার কষ্টের কারণ এটা নয় যে প্রণয় তাকে আগের মতো যত্ন করে না, ভালোবাসে না, বরং তার যত্ন যত এখানে হতো যখন সে প্রণয়কে অন্যের সাথে দেখত। কি ভীষণ যন্ত্রণায় মেয়েটাও রাতের পর রাত ছটফট করেছে। কিশোরীদের মনে আবেগ বেশি থাকে, আর প্রথম ভালোবাসা হারিয়ে যাওয়ার যন্ত্রণা সে সহ্য করতে পারত না। কোনোদিনও প্রণয় তাকে এক চুল পরিমাণ কষ্ট পেতে দিত না, কিন্তু দিন শেষে সেই প্রিয় তাকে কষ্টের সব থেকে বড় সাগরে ছুঁড়ে ফেলল। কতবার যে কত আপত্তিকর মুহূর্তে সাক্ষী হয়েছে প্রিয়তা, তার কোনো হিসেব নেই। প্রথম প্রথম সেই সব মেনে নিতে পারতো না, কিন্তু সময়ের সাথে সাথে যন্ত্রণাগুলো বুকের ভিতরে গোপন রাখতে সে শিখে গেছে। আর এই গোপনের যন্ত্রণার কথা সে কখনো কাউকে জানাতে চায় না। হট করে প্রণয় পাল্টে যায়। সে আর প্রিয়তাকে হাসায় না, তার কথা মন দিয়ে শোনে না, চোখের দিকে তাকিয়ে মনের ইচ্ছেগুলো পূরণ করে না। প্রণয়ের চোখের দিকে তাকালে প্রিয়তা নিজেকে সামলাতে পারতো না, তাই এরপর থেকে প্রিয়তা আর কখনো তার চোখের দিকে তাকাতে চায় না। প্রিয়তার চেয়ে প্রণয়কে ভোলার চেষ্টা করেনি এমনটা নয়। প্রথম প্রথম ভীষণ চেষ্টা করতো ভুলতে যাওয়ার, কিন্তু এটা করলে তা আরও বেশি বেশি কষ্ট হতো। শেষমেশ সে উপলব্ধি করলো সে প্রণয়কে কখনোই ভুলে যেতে পারবে না। কিছু মানুষ আছে যাদের সারাদিন অন্তত একবার চোখের সামনে না দেখলে প্রাণটা ছটফট করে। সে বুঝলো প্রণয় ওর প্রতিটা রক্তের কণায় কণায় বহমান। সে তাকে কোনোদিন ভুলতে পারবে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ভুলতে পারবে না। তবে তার মনে এই নয় যে সে তাদের মাঝে আছে, সে তাদের মাঝে কোথাও নেই, সে তাদের মাঝে কোথাও নেই। নিজের মনের ভালোবাসা কিংবা যন্ত্রণা পুরোটাই তার নিজের একার। প্রিয়তা নিজের মনকে বুঝিয়ে নিয়েছে, ভালোবাসার মানুষ অন্যের হয়ে গেছে। এটা তার সমস্যা, আমার নয়। আমি না হয় আজীবন দূর থেকেই ভালোবাসবো, আমার প্রত্যাশার কিছুই নেই। এইসব ভাবতে ভাবতে প্রিয়তার ভেতর চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। গলা বেয়ে নেমে গেল কয়েক ফোঁটা নোনা পানির স্রোত। পিছন থেকে কেউ একজন ডেকে উঠল, হে বিউটিফুল লেডি। প্রিয়তা গাল মুছে পিছনে ফিরে চাইল। শুধু দাঁড়িয়ে আছে। শুদ্ধ বলল, এমন অন্ধকারেও তোমার রূপ ঝলক দিচ্ছে। এত সুন্দরী কেন তুমি? কেন বলো তো? এই রাতের আধারেও তোমার রূপের কাছে হার মানতে বাধ্য হচ্ছে। তোমার মতো অনিত্য সুন্দরী আমি আমার জীবনে আর কোথাও দেখিনি। বলতে বলতে প্রিয়তার সামনে এসে দাঁড়ালো। প্রিয়তা অস্বস্তি হলো এমন কথায়। সে বলল, ভাইয়া আপনি এখানে? শুদ্ধ বলল, হ্যাঁ, এত ভালো, এত আলো আর আলো লাগে না, সরি, আলো আর ভালো লাগে না। আমি অন্ধকারের মানুষ, তাই অন্ধকার খুঁজতে আসলাম, কিন্তু এখানে তো আলো, আলো যেমন তেমন আলো না, চোখে জ্বালিয়ে দেওয়ার মতো আলো, যে আলোর বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। প্রিয়তার অস্বস্তি বাড়ল। সে বলল, আপুর বিয়ে হয়তো শুরু হয়ে গেছে, যাই, নিচে যাচ্ছি। ভাইয়া আপনিও আসুন। শুদ্ধ বলল, হ্যাঁ যাও। প্রিয়তা চলে গেল। শুদ্ধ বাঁকা হেসে বলল, তোমাকে দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায় সুন্দরী। কি আছে তোমার মাঝে? পরিণীতা আবিদ সকাল থেকে আবিদকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। পরিণীতা মনে মনে ভাবলো, কোথায় গেল মানুষটা? এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ করেই সাদাফ চলে এলো। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ফুলপুরি, কিছু খুঁজছো? পরিণীতা হেসে বলল, না ভাইয়া। সাদাফ আবার বলল, আমি আসার সময় সবার জন্য গিফট এনেছিলাম, তোমার জন্যও এনেছি, কিন্তু দেওয়ার সুযোগই হলো না। পরিণীতা হেসে বলল, এসবের কি প্রয়োজন ছিল ভাইয়া? সাদাফ চোখ ছোট ছোট করে বলল, ফর্মালিটিস করছো? পরিণীতা আবার হেসে বলল, না না ভাইয়া, আচ্ছা দাও। সাদাফ স্মিত হেসে পকেট থেকে একটা পেন্ডেন্ট সহ চেইন বের করলো। পরিণীতা অবাক হয়ে বলল, এটা কি? সাদাফ বলল, গিফট। পরিণীতা বলল, সরি ভাইয়া, আমি এটা নিতে পারবো না। সাদাফ জিজ্ঞাসা করলো, কেন? পরিণীতা বলল, এত দামি গিফট। সাদাফ পরীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলল, শোনো পরি, তোমার কাছে এটা খুবই তুচ্ছ আর সামান্য, তুমি যদি নিতে না চাও তাহলে ফেলে দাও। বলে চেইনটা পরিণীতার হাতে দিয়ে চলে গেল। পরিণীতা বুঝলো লোকটা রাগ করেছে। সে এখন ফ্যাসাদে পড়লো। কি করবে? সব কিছু একপাশে রেখে আদিফকে কল করতে লাগলো। এবার পরিণীতা বিরক্ত হয়ে সিকদার বাড়ির বাইরে বেরিয়ে আসলো। আবার কল করলো। এবার আদিফ রিসিভ করলো। যে
মিষ্টিভাষী পরিণীতা কারোর সাথে জোর গলায় কথা পর্যন্ত বলে না, সেই পরিণীতা ঝাড়ি দিয়ে বলল, কোথায় আপনি? এখানেই আমার সাথে পুকুর পাড়ে দেখা করবেন, আমি অপেক্ষায় আছি। বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। সে রীতিমতো প্রচণ্ড রেগে আছে। কি পেয়েছে এই লোক তাকে? আজকে আসলে সত্যি সত্যি এই পুকুরে ফেলবে। প্রথম পা টিপে টিপে বোনের ঘরে ঢুকলো, কারণ সে মাত্রই তার বোনকে বিয়ের আসরে দেখে এসেছে। কিছুক্ষণ আগেই পৃথার বর সাদিফকে সাদিফ এসে গেছে। সব মেয়ে মিলে প্রণয়গঞ্জের গেটের কাছে দাঁড়িয়ে পাত্রপক্ষের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। মূলত ইনায়া চরিত্রে সায়ারা পূর্ণতা কুহরা ঝগড়া করছে। প্রিয়তা, পরিণীতা আর প্রেরণা তাদের সব কথায় হ্যাঁ হ্যাঁ করে সায় দিচ্ছে, কারণ শিকদার বাড়ির সকল মেয়েই মিষ্টিভাষী। তারা ঝগড়া কেচাল করতে পারে না। ইয়ারা বলল, বেআইন সাহেব, 1 লাখ টাকা কম হলে ঢুকতে পারবেন না। সাদিকের চাচাতো ভাই হিসাব বলল, এত সুন্দর বিয়ান সাহেব, এর জন্য শুধু 1 লাখ টাকা কেন, গোটা জীবনটাই মঞ্জুর। সবাই হেসে উঠল। হিসাব আবার বলল, বিয়ান সাহেব, শুধু 1 লাখ টাকা নিয়ে চলে যাবেন? একটু মিষ্টমুখ করান। এইভাবে হাসি তামাশা করতে গিয়ে পুরো জুসের গ্লাসটা ইনায়ার ড্রেসে পড়ে গেল। প্রীতম বোনের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ইনায়া রাগে ফুঁসতে ফুঁসতে নিজের পছন্দের ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে নিল। ঠোঁটে ম্যাচিং লিপস্টিক দিতেই পিছন থেকে দরজা বন্ধ করার শব্দে লাফিয়ে উঠল। পিছন থেকে প্রীতমকে দেখে তার কলিজাটা পানি আসলো। ইনায়া বলল, উফ প্যারালাল, আরেকটু হলে হার্ট অ্যাটাক করতাম। প্রীতম ডেভিল হাসি দিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল, রসগোল্লা, এখন তুমি এমনিতেও হার্ট অ্যাটাক করবে। ইনায়া কিছু একটা ভেবে ছটফটিয়ে ওঠে। পালানোর চেষ্টা করলো, কিন্তু দৌড় দেওয়ার আগে প্রীতম ধরে এক টানে বুকের সাথে মিশিয়ে নিল। বলল, কোথাও পালাচ্ছ রসগোল্লা? জানো না তোমার রসগোল্লা আমার রসগোল্লাটা ফেভারিট? একটু তো টেস্ট করতেই হবে। খাওয়ার জন্য মনটা আকুলি বকুলি করছে। লজ্জা ইনায়া গাল রক্তবর্ণ ধারণ করলো। লজ্জা মিশ্রিত স্বরে বলল, আপনার মিষ্টি পছন্দ না। প্রীতম বলল, সো হোয়াট? গোলমোল রসগোল্লা আমার খুব পছন্দ। ট্রাস্ট মি, এমন রসগোল্লা খেয়ে যদি ডায়াবেটিস হয় ওপরে চলে যায়, তবেও দুঃখ নেই। ইনায়া কিছু বলবে তার আগে প্রীতম ওর অধরে মিলিয়ে দিল। ইনায়া চোখ গোল গোল হয়ে গেল, সরাসরি শিরশির হয়ে উঠল। এমনিতেই এই মানুষটা স্পর্শ করলেই হৃদযন্ত্রটা অস্বাভাবিক কাঁপতে থাকে। 5 মিনিট পরে ইনায়া ছটফট করে উঠল। প্রীতম বিরক্ত হলো, কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট সরালো। ইনায়া জোরে জোরে নিঃশ্বাস নিল। স্বাভাবিক হওয়ার আগেই লাল হয়ে যাওয়া ঠোঁট দেখে প্রীতমের আবারও নেশা ধরে গেল। আবার ওর অধর নিজের আয়ত্তে নিয়ে নিল। পরিণীতা 20 মিনিট অপেক্ষা করার পর অনুভব করলো কেউ এসে পাশে বসেছে। মিষ্টভাষী পরিণীতা কিছু করার কথা শোনানোর জন্য তৈরি হলো, কিন্তু আবিদের লাল মুখটা দেখে বুকের ভেতরটা মুচড়ে উঠল। চশমার আড়ালে চোখ দুটি লাল, ঠোঁট শুকিয়ে গেছে, মাথার চুল এলোমেলো, শ্যামাবর্ণের মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। গায়ের একটা নর্মাল টি শার্ট আর ট্রাউজার, কেমন চোখ দুটো জলজল করেছে। পরিণীতা কপালে হাত দিয়ে চমকে উঠল। জিজ্ঞাসা করলো, এত জ্বর আপনি কেমন করে এসছেন মাস্টার মশাই? আদিব উত্তর না দিয়ে কিছুক্ষণ সামনে বসা রমণীর সুশ্রী মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎই করে প্রিয়তার বুকে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বলল। পরিণীতা শিউরে উঠল, কারণ শরীরটা এতটাই গরম যে সেই উষ্ণতায় পরিণীতার গা জ্বলে যাচ্ছিল। তার চেয়েও বেশি জ্বলছিল মন। নিজের প্রাণের পুরুষের এই অবস্থা দেখে পরিণীতার চোখে পানি টলমল করে উঠল। আদিব বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। আসলেই তার ভীষণ কষ্ট হচ্ছিল। এখন একটু স্বস্তি বোধ করলো। আসার সময় মনে হচ্ছিল এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাবে। ভাঙা ভাঙা গলায় বলল, অ্যাঞ্জেল। পরিণীতা কাঁপা গলায় বলল, হুম। পরিণীতার গলায় মুখ গুজে দিয়ে আদিব বলল, এটার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট যখন পেয়েছি জানো? তখন পেয়েছিলাম যখন দেখলাম অন্য পুরুষ তোমাকে চোখে দেখছিল, প্রিয় নামে ডাকছিল, তোমার চুল সযত্নে ফুল গুজে দিচ্ছিল। এর চেয়েও বেশি কষ্ট পেয়েছি যখন দেখলাম তুমি কিছু বলছো না, উল্টে খুশি হচ্ছ। আদিবের অতিরিক্ত ভারী গরম নিঃশ্বাস প্রিয়তার গলায় আঁচড় পড়ছিল। আদিব আবার বলল, তোমাকে যদি আমি অন্য কারোর সাথে দেখি, তাহলে সত্যি বলছি প্রিয়তমা, আমি বাঁচতে পারবো না, আমার সহ্যই হবে না।
তোমাকে অন্যের সাথে দেখার চেয়ে নিজেকে শেষ করে দেওয়াই ভালো। সে আবারও জোরে জড়িয়ে ধরে জ্বরের ঘরে বিড়বিড় করে বলল, তুমি শুধু আমার, তোমাকে শুধু আমি ছোবো, আদর করব, ভালোবাসবো, অন্য কেউ নয়। না হলে হয় তোমাকে শেষ করব, না হয় আমি মরবো, মনে রেখো। এইসব বলেই চুপ হয়ে গেল। পরিণীতা বুঝলো আদিব ঘুমিয়ে পড়েছে। আদিবের মাথাটা নিজের বুকে আরেকটু শক্ত করে চেপে ধরল। মাথার চুলে দুটো চুমু দিয়ে বলল, এত ভালোবাসো আমাকে? কই, কখনো তো বললো না। হুঁশে থাকলে শুধু বকা আর ধমক দাও। পরিণীতার বুকটা ব্যথায় ভারী হয়ে আসলো, কারণ আদিবের জ্বরটা বাড়ছে। সে এখন কি করবে? এই অবস্থায় যদি কেউ দেখে ফেলে, সর্বনাশ হয়ে যাবে। পরিণীতা একে একে ইনায়া, পূর্ণতা আর প্রিয়তাকে ফোন করে চুপি চুপি পুকুর পাড়ে আসতে বলল। কাকপক্ষী পর্যন্ত যেন টের না পায়। তারা তিনজন পুকুর ঘাটে এসে উক্ত দৃশ্য দেখে অবাক হয়ে গেল। পূর্ণতা ও প্রিয়তা মুখ চাওয়াচাওয়ি করলো। এরপর একসাথে বলল, মাস্টার মশাই তোর সাথে কেন? পরিণীতা উত্তেজিত হয়ে বলল, পরে এসব বলবো, আগে ওনাকে বাড়ি নিয়ে যেতে হবে, উনি ঘুমিয়ে পড়েছেন। ওরা বলল, আমরা কিভাবে নিয়ে যাব? প্রিয়তা বলল, পুরুষ মানুষের সাহায্য নিতে হবে। ইনায়া বলল, শিকদারের ভুলেও জানানো যাবে না, না হলে আমার অনেক প্রশ্নের মুখে পড়তে হবে। পরিণীতা বলল, হিসাব ভাইয়া আর শামীম ভাইয়াকে চুপি চুপি ডেকে নিয়ে আয়। ইনায়া গেল ডাকতে। পূর্ণতা ছুটে এসে বলল, কি হয়েছে ওনার? পরিণীতা বলল, অনেক জ্বর। পূর্ণতা কপালে হাত দিয়ে নিতেই পরিণীতা চেঁচিয়ে বলল, ছবি না ওনাকে। পূর্ণতা চোখ ছোট ছোট করে বলল। এর মধ্যে হিসাব আর শামীম এলো। এসব দেখে তারাও অবাক হয়ে গেল। প্রিয়তা মিষ্টি করে গুছিয়ে বলল, ভাইয়া ওনাকে একটু বাড়ি পৌঁছে দিতে পারবেন? হিসাব গলে পানি পানি হয়ে গেল। হ্যাঁ নিশ্চয়ই। এটা বলেই তারা দুজন আদিবকে ধরে নিয়ে গেল। একজন কাজের লোককে বলে দিল আদিবের বাড়িতে চিনিয়ে দিতে। ভীষণ অস্থির হয়ে আছে পরিণীতা। এই পুরো ব্যাপারটাই দূর থেকে দেখলো শুদ্ধ। বাঁকা হেসে মনে মনে বলল, এই পুরো খানদানটাই মিথ্যাবাদী আর চিটিংবাজ। বড় বড় করে লেখা এই বংশে প্রেম করা বারণ, অথচ সবাই প্রেম করে। ভালোই ভালো, খেলতে অনেক মজা হবে। এটা বলে আবার বাঁকা হেসে চলে গেল। বাড়ির ছেলেরা বরযাত্রী আপ্যায়নে ব্যস্ত। বরযাত্রীরা খেতে বসে পড়েছে, সবাই পরিবেশন করছে। খাওয়া দাওয়া পার্ট শেষ হতেই কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য তারা দিলেন। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর বর বউয়ের মাঝখানে পাতলা একটা সাদা কাপড়, নিচে একটা কাদ আর বড় পাত্রে পানি রাখা। সেখানে বর আর বউকে তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। চিত্রা দুষ্ট হেসে সাদিককে জিজ্ঞেস করলেন, কি দেখতে পারছেন দুলা ভাই? সাদিক তৃপ্তির হাসি দিয়ে বলল, আমার পরবর্তী 60 বছর। সবাই হেসে উঠল। সায়রা পৃথা জিজ্ঞেস করলো, তুই কি দেখতে পাচ্ছিস? পৃথা বলল, আমার জান্নাত। সবাই আলহামদুলিল্লাহ বলল। কাজী সাহেব প্রথমে পৃথাকে কবুল বলতে বললেন। পৃথা ফুপিয়ে কেঁদে উঠল। খালিদ সিকদারের হাতটা জড়িয়ে ধরল। খালিদ সিকদার মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুই সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবি। পৃথা 3বার কবুল বলে দিল। সবাই আবার বলল আলহামদুলিল্লাহ। এরপর সাদিককে কবুল বলতে বললে সে নির্দ্বিধায় কবুল বলে দিল। সিকদার বাড়ির কর্তা গিন্নিরা মনটা বিষণ্ণ। যে সন্তানকে ছোট থেকে কোলে পিঠে বড় করে হয়, সেই সন্তান যখন এক বাক্যের বিনিময়ে পর হয়ে যায়, তখন বাবা মায়ের প্রাণে কি আর সয়? বিয়ে শেষ, কাল সকালে বিদায় হবে। এক রাত এখানেই থাকতে হবে, এটাই শিকদার বাড়ির নিয়ম। বাড়ির পৃথার সব কাজিনরা বাসের ঘরে সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। প্রণয় আজকে অনেক ক্লান্ত। তার মন আর শরীর এত চাপ নিতে পারছে না। ওপর থাকলে সে কবেই দূরে অজানায় হারিয়ে যেত, যেখানে থাকবে না কোনো যন্ত্রণা বা এমন কোনো ইরেজার যদি থাকতো যা দিয়ে মনের ভেতরে সব কিছু মুছে ফেলা যেত। প্রহেলিকা আশেপাশে কোথাও নেই। প্রণয় ওয়ার্ডরোব থেকে একটা পোলার টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। গায়ের কালো শার্টের বোতামে হাত দিয়েই ফোনটা বেজে উঠল। সে বাইরে এসে ফোন ধরল। ওপাশের কথা শুনে তার মুখের রক্ত উড়ে গেল।
মনে হলো কলিজাটা ধরে কেউ ছিঁড়ে নিয়ে গেছে। প্রণয়ের হাত পা অসাড় হয়ে যাচ্ছে, ভিতরটা অজানা ভয় আতঙ্কে জমে যাচ্ছে। প্রণয় উন্মাদের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। আজ তার আশেপাশে সব কিছুই যেন অদৃশ্য। ছেলেটা মুহূর্তে পাগলের মতো বেরিয়ে গেল। সবাই প্রণয়কে এভাবে বেরিয়ে যেতে দেখে অবাক হলো। কোন বিশেষ কাজ বেরিয়েছে ভেবে তেমন আমলে আমলে নিল না কেউ। শুধু শুদ্ধ ভ্রু কুঁচকে তাকিয়েছিল প্রণয় যাওয়ার পানে। প্রণয় পাগলের মতো গাড়ি নিয়ে 40 মিনিটের পথ 10 মিনিটে পাড়ি দিল। দরপর করে ঘামের স্রোত বেয়ে যাচ্ছে বুকের বা পাশটায় ছড়িয়ে পড়েছে অসহ্য যন্ত্রণা। হাই স্পিডে রায়পুরের শেষ সীমানায় এসে পৌঁছালো, যেখানে থেকে জঙ্গল শুরু। প্রণয় দ্রুত গিয়ে দেখলো দুজন লোক প্রায় আধমরা অবস্থায় পড়ে আছে। প্রণয় একটা কলার ঝাঁকিয়ে তুলে বলল, আমার রক্তজবাই কোথায়? লোকগুলো কিছু বলার অবস্থায় নেই। প্রণয় বন্দুক বের করে একটা পায়ে শ্যুট করলো। বাঘের মতো গর্জিয়ে বলল, কয়েকটা বিশ্রী গালি দিয়ে বলল, বল, না হলে এখানেই মেরে ফেলবো। লোকটা কাঁপতে কাঁপতে সামনে জঙ্গলের দিকে ইশারা করলো। প্রণয় ওকে ফেলে ছুটতে লাগলো। প্রতিটা ধাপে মনে হচ্ছে তার আয়ু ফুরিয়ে যাচ্ছে। প্রণয় প্রাণটা এখনই বেরিয়ে যাবে। বুকটা অসহ্য যন্ত্রণায় ছেঁকে ধরল। গম্ভীর অরণ্যের কোথাও খুঁজছে সে তার রক্তজবাকে। প্রণয় অপরে তাকিয়ে চিৎকার দিয়ে বলে, হে আল্লাহ, তুমি তো আমার কাছে থেকে সবই কেড়ে নিয়েছো। আমার মানসিক শান্তি, বেঁচে থাকার উদ্দেশ্য, ভালোবাসা সব কিছু কেড়ে নিয়েছো। কিন্তু আমার প্রাণ ভমরার যদি কিছু হয়, আমি আবরার শিকদার প্রণয় এইসব কিছু জ্বালিয়ে দেব। কাউকে জীবিত রাখবো না। আমার মৃত্যুর আগে সবাই মরবে বলে জোরে আর্তনাদ করে উঠল। পুরুষরা নাকি কাঁদে না, বিশেষ করে আবরার শিকদার প্রণয় তো কাঁদতেই পারে না। তার জীবন কত ঝড় বয়ে গেছে, কিন্তু নিকৃষ্ট নিরপিশাচদের ষড়যন্ত্রের শিকার হয়ে সে তার ভালোবাসা, এদের জন্য তাকে হারাতে হয়েছে। ভালোবাসা, সে কাউকেই ভয় পায় না। তার কাছে ভালোবাসার একটাই অর্থ ছিল, একটা ছোট সুন্দর পুতুল। তার জন্য সে গোটা পৃথিবীকে ওলটপালট করে দিতে পারত। ভীষণ ভালোবাসে সে তাকে, ভালোবেসে যাকে বুকের পাঁজরে লুকিয়ে রাখত, যার গায়ে কোনোদিন একটা ফুলের টোকাও লাগতে দেয়নি। সেখানে তার প্রাণ পাখিটাকে তার জন্য দিনের পর দিন কি ভীষণ যন্ত্রণা কাতরাতে দেখছে। তার প্রাণ পাখিটা কষ্ট পেতে দেখে তার ভিতরটা জ্বলে যেতে। কিন্তু তার হতাশা, বিশালতা এমনভাবে পেঁচিয়েছে ধরেছিল যে তার কিছুই করার ছিল না। তার রক্তজবাকে কষ্ট পেতে দেখে তা থেকে 1000 গুণ বেশি যন্ত্রণা নিজেই বুকে অনুভব করত। ভীষণ ইচ্ছে করত নিজের প্রাণটাকে বুকে আগলে নিয়ে আদর করতে, বলতে, আমি তো তোমারই আছি। কিন্তু সে সেটা করতে পারত না। অসহায়ত্ব তাকে এমনভাবে ঝেঁকে ধরে রেখেছিল যে তার প্রতি ভালোবাসা নেই। দিনের পর দিন তার সাথে ভালোবাসার অভিনয় করতে হচ্ছে। তার বুকের ভেতর, হৃদয়ের সবটা জুড়ে একজনের বাসা হওয়া সত্ত্বেও গভীর রাতে অন্য নারীর আঁচড়ে পড়ায় দীর্ঘ নিঃশ্বাস যখন তার বুকে পড়ত, বুকের ভেতর কাটার মতো ফুঁড়ে উঠত প্রতিক্ষণ। কিন্তু সে বিশ্বাস সে প্রতিনিয়ত হজম করে নিচ্ছে, এটাই তার নিয়তি। সেও মেনে নিয়েছিল। নিকষ কালো অন্ধকারের দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। বন্য প্রাণীর ডাক সহ বড় বড় গাছের ছাওয়ায় পরিবেশটা ভুতুড়ে হয়ে উঠেছে। প্রণয়ের চোখের কর্নিশ বেয়ে অঝরে দ্বারা গড়িয়ে পড়ছে নোনা জল। শরীর ও মনের যন্ত্রণায় দেহ অবেশ হয়ে আসছে। আরও কিছুটা এগিয়ে যেতে তার পায়ে কিছু একটা ফুটলো। হাতে নিয়ে দেখলো হোয়াইট ক্রিস্টালের বসানো একটি বড় ঝুমকো, যেটা সে আজকে প্রিয়তার কানে দেখেছিল। প্রিয়তা কখন কি পড়ে, কখন কি করে, তার প্রত্যেকটা বিষয় প্রণয় এর মুখস্থ, তাই এটা চিনতে ভুল হলো না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিচে তাকাতেই দেখলো মাটিতে কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ স্পষ্ট। প্রণয়ের চোখ মুখে হিংস্রতা ফুটে উঠল। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজিয়ে দিল। প্রিয়তা গম্ভীর জঙ্গলের মাঝখানে একটি পুরনো বাড়িতে চেয়ারে হাত পা বেঁধে মুখ টেপ লাগিয়ে রেখেছে। নীরব চোখ দুটো উপচে পড়ছে নোনা জল। একটা পুরো গেট থাকে কিডন্যাপ করে
একটা পুরো গ্যাং তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। কয়েকটা ছেলে বিশ্রী মন্তব্য করছে। প্রথম ছেলেটা বলল, কি খাসা মাল দেখেছিস, নিজেকে কন্ট্রোল করা দেয়। দ্বিতীয় ছেলেটা বলল, এই মালটাকে এখনই খেতে দিতাম, কিন্তু ওকে এত তাড়াতাড়ি খাওয়ানো বারণ, আগে একটু পেটাতে হবে। এখন নোংরা কথাবার্তা শুনে প্রিয়তার গা ঘিন ঘিন করে উঠল। সে যে এখানে থেকে তার ইজ্জত নিয়ে ফিরে যেতে পারবে না সেটা সে বুঝে গেছে। এরপর হয়তো তার মৃত্যু নিশ্চিত, কিন্তু সে মৃত্যুকে ভয় পায় না। সম্মান হারানোর ভয়ে সে কুঁকড়ে আছে। প্রিয়তা চোখ বন্ধ করে প্রণয়ের সুদর্শন মুখটা মনে করলো। তার বুকটা ভীষণ পড়ছে। মন বলছে, তুই আর তাকে কোনো দিনই দেখতে পারবি না রে। প্রথম ছেলেটা বেল্ট খুলে প্রিয়তার পিঠে বারবার একটা বাড়ি দিল। পিঠ বরাবর একটা বাড়ি দিল। নীল চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা তরল। তুলতে তুলতে দেহটা মনে হলো ছিঁড়ে গিয়ে রক্ত বেরিয়ে এলো। মুখ বন্ধ থাকায় মনে হলো সেই নীল চোখ দুটো চিৎকার করে উঠেছে। দ্বিতীয় ছেলেটা বলল, এবার আমি। আরেকটা বাড়ি মারলো। তৃতীয়বার আঘাত করার আগেই একটা গুলি এসে হাত ভেদ করে চলে গেল। ফিন ফিন রক্ত বেরোতে লাগলো। সবাই একসাথে দরজার দিকে তাকালো। প্রণয়ের চোখ অসম্ভব লাল, মনে হচ্ছে রক্ত গড়িয়ে পড়বে এখনই। মুখবায়ব কঠিন, সুদর্শন চেহারাটা ভীষণ ভয়ঙ্কর লাগছে। বাদামি বর্ণের চোখ দুটোর দিকে দেখেই বুকের রক্ত জমে যাওয়ার উপক্রম হবে। প্রিয়তা ক্লান্ত নীরব চোখে দৃষ্টি দিয়ে সামনে তাকালো। তার বিশ্বাস হচ্ছে না এই মানুষটা তার সামনে আছে। মনে হচ্ছে এই কোনো স্বপ্ন। ছেলেগুলো প্রণয়ের দিকে এগিয়ে এলো। প্রণয় এখনই তাদের ফেলতে চায় না। এদের স্পেশাল ট্রিটমেন্ট সে নিজের হাতে দেবে। একটা নাক বরাবর 5টা ঘুষি মারল। নাক ভেঙে রক্ত গড়িয়ে পড়ল। প্রণয় একের পর এক সব কাটার হাতে পায়ে শুট করে দিল। সামনে তাকাতেই তার হৃদয় যন্ত্র বন্ধ হয়ে গেল। ভেতরের প্রাণ পাখিটা ছলাৎ করে উঠল। তার প্রাণভোমরার প্রায় নিঃশেষ। নিভু নিভু অবিশ্বাসের চোখে সে তাকিয়ে রইল। সে দেখতে পেল এই নীলাভ চোখ, হাজারো অভিযোগ আর অভিমান সঠিক সময় না আসার জন্য। প্রণয় এক পা দু পা করে প্রিয়তার সামনে গিয়ে বসল। প্রিয়তার নীলাভ চোখে চোখ রেখে ক্ষীণস্বরে বলল, রক্তজবা, এই জান পাখি, আমার দিকে চাও। এই দেখো, আমি চলে এসেছি, তোমার আর কোনো ভয় নেই, আমি এসে গেছি বলে কাবা হাতে মুখ থেকে টেপটা খুলে দিল। হাত পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, আমি সরি জান, আমি সরি। আমি আসতে অনেক দেরি করে ফেলেছি। আমাকে তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব বলে প্রিয়তাকে নিজের প্রশস্ত বুকে ঝাপটে ধরল। সারা মুখ চোখে উন্মাদতার মতো অসংখ্য চুমু দিতে লাগলো। এত জোরে বুকের সাথে চেপে ধরেছে যেন এখনই বুকের মধ্যে ঢুকিয়ে ফেলবে। প্রিয়তা চেয়ে আছে অবাক চোখে। মানুষটাকে এখানে তার অবিশ্বাস মনে হচ্ছে না, আর না বিশ্বাস হচ্ছে মানুষটার বলা কথাগুলো। প্রিয়তা নিজের দুর্বল শরীরটা নিয়ে প্রণয়ের বুকে আর একটু সেটে গেল। কিছু সময়ের মধ্যে প্রিয়তা জ্ঞান হারালো। প্রণয়ের বুকটা একটু শান্ত হলো। মাথা ঘুরিয়ে হিংস্র দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকালো। তাতেই যেন ওদের প্রাণ পাখি ফুরুত হয়ে যাওয়ার উপক্রম। প্রণয় প্রিয়তার নিস্তেজ ছোট কোমল দেহটাকে কোলে তুলে নিল। সাথে দিয়ে দিচ্ছি পর্ব সংখ্যা 7। প্রিয়তাকে নিয়ে বেরিয়ে গেল প্রণয় যেতেই সেখানে শুদ্ধ এসে উপস্থিত হলো। শুদ্ধ ও প্রণয়ের মতোই সেই একই রকম দৃষ্টিতে তাকালো ছেলেগুলোর দিকে। ভয়ে কাঁপছে তারা। শুদ্ধর ভয়াবহ হিংস্র দৃষ্টি দেখে এই দৃষ্টি পড়তে পড়তে ছড়িয়ে আছে হিংস্রতা। সে গিয়ে তাদের সামনে চেয়ারে পায়ে পা তুলে বসে অকথ্য কয়েকটা গালি দিয়ে বলল, তোদের কে পাঠিয়েছে? ছেলেগুলো চুপ হয়ে আছে দেখে শুধু একটার মুখে বরাবর লাথি দিল। সে ভালোই বুঝতে পেরেছে এদেরকে কে পাঠিয়েছে। এদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, এটাই তাদের শেষ রাত, শেষবারের মতো আল্লাহকে ডেকে নে, কারণ তোরা নিজেও জানিস না কার কলিজায় হাত দিয়েছিস। বলে সে চলে গেল। এতক্ষণ সিকদার বাড়ির পরিবেশ জমজমাট ছিল। সবাই হইহুল্লোড় করছে। সাদিকের সালাশালিরা মিলে তাকে ফতুর করে দিয়েছে। বিয়ের মিটে যাওয়ার অনেকে নিজের বাড়িতে চলে গেছেন, তাই অন্যান্য দিনের তুলনায় আজকের লোক সমাগম কিছুটা কম। রাত তখন একটা। পরিণীতার চিন্তায় গলা বেয়ে দর দর করে ঘাম ঝরছে।
কারণ সে সারা বাড়ি খুঁজেও প্রিয়তাকে কোথাও পায়নি। গত 5 ঘন্টা হলো প্রিয়তাকে সে সারা বাড়ি কোথাও দেখতে পায়নি। বিয়ে বাড়ির হই-হল্লারের পরিবেশে অনেকটাই শান্ত, সবাই গভীর তন্দ্রাচ্ছন্ন, শুধু ঘুম নেই তার চোখে। সে কাকে বলবে এই কথা, এই সব ভেবে সে অস্থির হয়ে গেল। কিছু একটা ভেবে বড় দাদানকে ফোন করবে ভাবল, কারণ আগে এই বাড়িতে প্রিয়তাকে সব থেকে বেশি ভালোবাসতো বড় দাদান। কিন্তু এত রাতে বড় ভাইকে ফোন করতে ওর সংকোচ বোধ হচ্ছে। প্রণয় ওর নিজের মায়ের পেটের ভাই, সে ভাইয়ের মনের ভাব বোঝে না এমনটা নয়, সে সবই বোঝে, কিন্তু কিছু করার নেই যে। প্রিয়তার বিধ্বস্ত অবস্থা দেখে মাঝে মাঝে খুব রাগ হতো ভাইয়ার উপর, কিন্তু তার এত সাহস কোথায় ভাইকে প্রশ্ন করার। সে ভাবলো একবার দাদানকে গিয়ে ডাকবে, কিন্তু প্রহেলিকা কি মনে করবে ভেবে আর গেল না। এত কিছু না ভেবে সে প্রণয়ের নাম্বারে ফোন করলো। ফোনটা রিং হতে হতে কেটে গেল। সে এখন কি করবে? সে আবারও প্রণয়ের নাম্বারে কল করলো। প্রণয় এক হাতে প্রিয়তাকে বুকে জড়িয়ে ধরে ড্রাইভিং করছে। বারবার বোনের ফোন আসতে দেখে বিরক্ত হলো, এক হাতে ফোনটা ধরলো। সে কিছু বলার আগেই প্রিয়তা উদ্বিগ্ন কণ্ঠে বলল, দাদান। প্রণয় বুঝলো বোনের কণ্ঠ কাঁপছে। প্রণয় বলল, কিছু বলবি? পরিণীতা বলল, দাদান, আমি প্রিয়কে কোথাও খুঁজে পাচ্ছি না। প্রণয় দীর্ঘশ্বাস ফেলল, খুঁজিস না, ও আমার সঙ্গেই আছে। পরিণীতা কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল, মোবাইল সুইচ অফ করে দিল। নিজের বুকে অপ্রথিত শান্তি আর উষ্ণতা অনুভব করছিল সে, আর যার জন্য গত 12 মাস তার হৃদয় ভীষণ পুড়ছে। এখন সে হৃদয়ের রহরিণীকে সে বুকে থেকে ভিতরটা প্রশান্তিতে ভরে গেল। এই 22 মাস সময়টাকে তার 22 বছরের দীর্ঘ মনে হয়েছে। প্রণয়ের কাছে মনে হলো কত বছর পর যেন মেরুর বুকে একটা ফোঁটা শীতল জলের বৃষ্টিধারা নেমেছে। কত শতবার যে ইচ্ছে হতো এই পুতুলের মতো দেহটাকে নিজের বুকে চেপে ধরে রাখতে, কিন্তু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, চাপা কিছু অব্যর্থ আর্তনাদ। প্রিয়তার এখনো জ্ঞান ফেরেনি, তাই সে এত নিশ্চিন্তে তাকে বুকে জড়িয়ে রেখেছে। মন বলছে সময়টা এখানেই থেমে যাক, কিন্তু তা তো আর হওয়ার নয়। প্রিয়তার চুলের খোপা খুলে দীর্ঘ কালো কেশ রাশি গড়িয়ে সিটের নিচে পর্যন্ত গিয়ে ঠেকেছে। প্রণয় গাড়ি ব্রেক করলো, চুলগুলো নিজের হাতে পেঁচিয়ে নিয়ে কানের কাছে ধরল। চুল থেকে ছুটে আসা সেই অতি চেনা সুমিষ্টি গন্ধ ভেসে আসছে, যা প্রণয়ের কাছে মাদক দ্রব্যের চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশি বলা যেতে পারে। প্রিয়তার নিস্তেজ মুখটা দেখে ভেতরটা পড়ে যাচ্ছে। সে আর দেরি করলো না, গাড়ি স্টার্ট দিয়ে 15 মিনিটের মধ্যেই তাদের বাগান বাড়িতে পৌঁছে গেল। একজন দারোয়ান ছুটে এসে গেট খুলে দিলেন। এই বিশিষ্ট বিশাল বাগান বাড়ির চারপাশে জঙ্গল আর সবুজে ঘেরা, কিন্তু এই মধ্যরাতে সব কিছুই ভুতুড়ে লাগছে। আশেপাশে দেখলো পিলে চমকে যাবে। প্রণয় প্রিয়তাকে কোলে তুলে নিয়ে বাড়ির সিঁড়ির বেয়ে ওপরে উঠে গেল। কেয়ারটেকার আর তার স্ত্রী অবাক চোখে তাকিয়ে রইলেন তাদের দিকে। অন্যদিকে তাদের গোপন অবস্থার কয়েকজন মিলে তুমুল ঝগড়া করেছিল। শুদ্ধির মাথায় শিরগুলো ফুলে দপদপ করছে, চোখ মুখ অস্বাভাবিক লাল। সে আর কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। কথায় আছে না, দুর্বল জায়গায় আঘাত করে মানুষ হিংস্র হয়ে ওঠে। শুদ্ধরও একই অবস্থা হলো। সে মেয়েটির চুলের মুঠি ধরে বলে উঠল, তোর সাহস কি করে আমার ভালোবাসার হাত দেওয়া? বলেই গলা টিপে ধরলো। সাথে দুজন ছুটে এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। আরও ভীষণ ক্ষেপে আছে। শুদ্ধ অজস্র ভাষায় গালিগালাজ করছে। সামনের মেয়েটা ফুঁসে উঠে বলল, ওর জন্য আমি সব কিছু পেয়েও পাচ্ছি না। ও যদি না থাকে তাহলে সব কিছুই আমার হবে, সর্বোপরি প্রণয় আমার হবে। আমি সব সময় প্রণয়ের চোখে শুধু ওর জন্য ভালোবাসা দেখতে পাই। এইসব সহ্য হচ্ছে না আমার। শুধু একটা বিশ্রী গালি দিয়ে বলল, এই জন্যই প্রণয় তোকে কোনোদিনও ভালোবাসিনি। এই কথা শুনে মেয়েটার চোখ লাল হয়ে গেল। শুদ্ধ বলল, শালি, তোকে আমি সব কিছুই পাইয়ে দিয়েছি, আর তুই আমার জীবন, আমার জানটা ধরে টানাটানি করছিস। আজকে তোকে আমি খুন করে ফেলবো বলে আবার তেড়ে গেল। সবাই আবার আটকালো। শুধু রাগে ঠোঁট কাঁপছে। সে বলল,
সে বলল, তোর 14 গোষ্ঠীর কপাল ভালো যে এখনো আমার জায়গা প্রণয় নেই, না হলে তোর এমন হাল করে দিত তুই নিজেই নিজের চেহারাটা আয়নায় দেখতে চাইতিস না। মেয়েটা রেগে বলে উঠল, ওই মেয়ের মাঝে কি আছে, কি এমন আছে যার জন্য পুরুষের মাথা নষ্ট? কি এমন দেখায় সবাইকে? আমি কি কম সুন্দরী? শুধু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কাক আজীবন কাকই থাকে। কাক ময়ূরের পালক গায়ে দিলেই তো আর ময়ূর হয়ে যায় না। তুই তো আমার থেকেও বেশি নিকৃষ্ট। আজকে যে ভুলটা করেছিস সেটা দ্বিতীয়বার করতে আসলে আই প্রমিস আমি তোকে মারবো না, প্রণয়কে শুধু সব সত্যিটা বলে দেব। এই কথা শুনে মেয়েটার সর্বাঙ্গে বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। প্রণয় যদি কোনোদিনও এতটুকু কিছু জেনে যায়, সেটা ভেবে সে আবারও ভীতগ্রস্ত হলো। ওর মুখের এক্সপ্রেশন থেকে শুধু বাঁকা হেসে বেরিয়ে গেল। তার বুকে ভীষণ যন্ত্রণা হচ্ছে। হতে পারে সে শান্ত শয়তান, কিন্তু সে তো মানুষ, তার মনও তো আছে। আর সে তো আগে এমন ছিল না। নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য তাকে শুধু এতটা খারাপ কোনো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কীট হতে হলেও সে রাজি আছে। প্রণয় তো একা ভালোবাসেনি, সেও তো বেসেছে, পাগলের মতো বেসেছে। তাহলে ভালোবাসা পাওয়ার অধিকার তার কেন থাকবে না? অথচ প্রণয় তাকে কোনো দিনই তার প্রিয়তার আশেপাশে ঘেঁষতে দিত না, সবার থেকে আলাদা করে লুকিয়ে রাখতো। ভালোবাসার যন্ত্রণায় সে যে কত বছর দৌড় পেয়েছে, নির্ঘুম রাত পার করেছে, সেটা শুধু সে আর তার আল্লাহ ভালো জানে। এত কষ্ট সহ্য করার পর ফাইনালি সে একটা সুযোগ পেয়েছে সব কিছুর প্রতিশোধ নেওয়ার, ভালোবাসাকে প্রণয়ের বুক থেকে কেড়ে নিয়ে নিজের বুকে স্থাপন করার। আর সে তার প্রথম চালটা ছেলে দিয়েছে। প্রণয়ের প্রতি তার এক আকাশ পরিমাণ বিতৃষ্ণা। প্রণয়ের জন্য সে যে কতটা কষ্ট পেয়েছে, প্রণয়কে তার হাজার গুণ করে ফিরিয়ে দেবে, এমন অবস্থা করবে যে প্রণয় না পারবে গিলতে আর না পারবে ওড়াতে। ওকরাতে সর্বশেষে এই নারীটি প্রণয়ের রক্তচাপা থাকবে না, তার সুইটহার্ট হয়েই থাকবে বলে বাঁকা হাসলো। আজকে সে প্রণয়কে যেভাবে ছুটে যেতে দেখেছে, সে কিছু একটা আন্দাজ করেছিল। তাই সে প্রণয়ের পিছু নিয়েছিল। সবটাই দেখেছে। প্রণয়ের একটা আর্তনাদ তার বুকের সুখের বৃষ্টি নামিয়েছিল। শত্রুকে ভালোবাসার জন্য ছটফট করতে দেখে সে যে সুখটা অনুভব করেছে, সেটা সে কোনোদিনই অনুভব করেনি। কিন্তু সে এখন কিছু একটা ভেবে চিন্তায় পড়ে গেল। প্রণয়প্রিয় তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বেডের ওপর শুইয়ে দিল। কেয়ারটেকারের স্ত্রীকে ডেকে ওয়ার্ড্রোব থেকে একটা ওয়ার্সাইজ টি শার্ট আর একটা শার্ট হাতে দিয়ে বলল, ওকে চেঞ্জ করিয়ে দিন, আমি বাইরে আছি। বলে সে বাইরে চলে গেল। তিনি প্রিয়তার কাছে গেলেন। তিনি প্রিয়তাকে চেনেন। সেজকর্তার মেয়ে, ভীষণ মায়াবী দেখতে মেয়েটাকে। কিন্তু এই সুন্দর মেয়েটার কি হয়েছে জানতে ইচ্ছে হলো, কিন্তু প্রণয় শিকদারের কিছু জিজ্ঞেস করার দুঃসাহস তো তার নেই। তাই তিনি চুপচাপ মেয়েটার কাপড় পরিবর্তন করিয়ে দিলেন। তিনি কিছু একটা লক্ষ্য করে অবাক হলেন, কিন্তু কাজের লোকেদের মালিকদের ব্যাপারে নাক গলানোর অধিকার শিকদাররা দেন না। তাই তিনি আর এই নিয়ে কিছু ভাবলেন না। ঘর থেকে বেরিয়ে এসে প্রণয়কে বললেন, বড় ভাইজান, আবামনির কাপড় পরিবর্তন করে দিয়েছি। প্রণয় ঘরে ঢুকতেই থমকে গেল। প্রণয় কালো রঙের টি শার্ট প্রিয়তার হাঁটুর নিচে নেমে গেছে, আর শর্টসটা পায়ের গোড়ালির অনেকটাই নিচে। কোথায় 6 ফুট 1 আর কোথায় 5 ফুট 2, এমনটা তো হওয়ারই কথা। যাই হোক, মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছে। প্রণয় 1 পা 2 পা করে এগিয়ে গেল। প্রতিটি ধাপে তার হৃৎপিণ্ড লাফাচ্ছে। সে প্রিয়তার মুখের সামনে বসলো। কে জানে কতক্ষণ অপলক তাকিয়েছিল সেই মায়াবী মুখের দিকে। জানা নেই প্রণয় ভাবলো তো তার মনে এত কেন তৃষ্ণা। যতই দেখে ততই এই তৃষ্ণা মিটতেই চায় না। সে হাত বাড়িয়ে দিল প্রিয়তার গালে, নরম তুলতুলে গালটার স্পর্শ করলো। কেউ এতটা নরম হতে পারে? হ্যাঁ, হতে পারে প্রিয়ের গালে। সে মুখ এগিয়ে নিলে ধীরে ধীরে সময় নিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিলে প্রিয়তার কপালে। আগেও যেমন নির্দ্বিধায় প্রিয়তাকে স্পর্শ করতো, এখনও করে। কারণ তার বিশ্বাসের মতো সব কিছু পাপ হলেও ভালোবাসা পাপ নয়। তার হৃদয়ের এই নারীর জন্য যে ভালোবাসা জমে আছে, তাতে এই নারীকে পানিতে গেলে খেলেও মন ভরবে না। এরপর সে চোখ বন্ধ পাতায়ও চুমু খেল। তাদের সম্পর্কে সামাজিক দূরত্ব বেড়েছে হাজার আলোকবর্ষ, কিন্তু মনের দূরত্ব সেটা কখনোই ছিল না, আর না তো কোনোদিনও হবে। ভালোবাসা এমন এক জিনিস যা পাওয়ার চেয়ে হারালো বেশি ভারে। তাই প্রণয় আর প্রিয়তা দুজনেই অনুভব করছে তাদের ভালোবাসার গভীরতা।
প্রণয় আজ সারাদিন অনেক ক্লান্ত ছিল। রাতের ঘটনার সময় মনে হচ্ছিল সে এখনই মরে যাবে, কিন্তু এত কিছুর পর মেয়েটাকে এত কাছে দেখে তার ক্লান্তি, বিষণ্ণতা কিছুই আর নেই। প্রণয়ের এই সব ভাবনার মাঝে প্রিয়তা পিট পিট করে তাকালো। এক দৃষ্টি প্রণয় এক ঝটকায় দূরে সরে গেল, আগের ভ্রমে ফিরে এলো। চোখ মুখ অনুভূতিশীল শূন্য। প্রিয়তা চোখ খুলে সামনে থাকা মানুষটাকে দেখে ছটফট করে উঠল। তার কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। সে তখন কাঁদতে পারেনি তো, কিন্তু এখন এখন এই মানুষটাকে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। নীলাভ চোখ দুটো ছলছল করতে দেখে প্রণয় ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠল, কিন্তু মুখে তা প্রকাশ না করে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে বলল, রক্তচাপা। প্রিয়তা প্রণয়ের চোখের দিকে তাকালো। প্রণয়কে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই নিজেই ঝাঁপিয়ে পড়ল তার বলিষ্ঠ বুকে। প্রণয় একটু থমকালো। প্রিয়তা সেই ছোট্টবেলার মতো প্রণয়ের শার্ট খামচে ধরে জড়িয়ে ধরেছে, কাঁদছে। প্রণয়ের শার্টের নাকের পানি, চোখের পানি সব মুছে নিচ্ছে। প্রিয়তার কান্না দেখে প্রণয়ের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। বলতে ইচ্ছে করছে, এই মেঘ, শোনো, তুমি কাঁদে না, তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। প্রিয়তার শার্ট ছেড়ে পিঠ জড়িয়ে ধরলো, কিন্তু ভালোভাবে ধরতে হলে তাকে একটু বেগ পেতে হচ্ছে। এই কান্নায় শুধু আজকের ভয়ের ছাপ নেই, গত 22 মাসের জমে থাকা সমস্ত কান্নাই যেন নোনা পানির স্রোত হয়ে নেমে আসছে। এই প্রায় 2 বছরের শতবার ইচ্ছে হয়েছে এই মানুষটাকে বুকে মুখ লুকিয়ে কাঁদতে, কিন্তু সে পারেনি। কি ভীষণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কিন্তু আজ আর সে নিজেকে সামলাতে পারল না। বহুবন্ধনে আবদ্ধ ছোট দেহটা তীর তীর করে কাঁপছে। কান্নার তীব্রতায় যে হেঁচকি উঠে গেছে। প্রণয় যতটা সম্ভব নিজেকে সামলে নিতে প্রিয়তার মাথায় হাত রাখলো। ধীরে ধীরে তাকে নিজের কাছে থেকে দূরে সরিয়ে দিল। প্রিয়তা ওতে অনেক কষ্ট পেল, মনে মনে বলল, আমি তো তোমার কাছে কিছু চাইনি প্রণয় ভাই, শুধু একটু কেঁদে নিজেকে হালকা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি প্রমাণ করে দিলে আমার জন্য তোমার মনে সামান্য মায়াটুকুও নেই। তার ছেলের হাসি হেসে মনে মনে বলল, থাকার কোথাও তো নয়, ভালোবাসা তো শুধুই আমার একার, তুমি তো অন্য নারীর স্বামী, তো আমাকে কেন তো কাঁদতে দেবে তোমার বুকে। প্রণয় সরিয়ে দিতে আলতো হাতে চোখ মুছে দিল, তারপর বলল, কিছু হয়নি তোর, আমি আছি, তুই রেস্ট নে, আমি আসছি বলে বাইরে চলে গেল। প্রিয়তা বালিশে মুখ গুজে দিয়ে ডুকরে কেঁদে উঠল। সে বারবার ভুলে যায় যে এই মানুষটা তার নয়। রাত 4:20। প্রণয় বাইরে বসে পাশের দেওয়ালে জোরে জোরে কয়েকটা ঘুষি মারল। মনে মনে বলল, যদি পারতাম তোর হাতে আমার কলেজাটা তুলে দিয়ে বলতাম, দেখ, এখানে ছাই ছাড়া আর কিছুই নেই। প্রণয় নিজেকে সামলালো। পাশের ঘর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে বসার রুমে ফিরল। প্রিয়তা উপর হয়ে শুয়ে আছে। প্রণয় পাশে বসলো। ধীরে ধীরে টি শার্টের পিঠের দিকে একটু তুলল। ক্ষতগুলো দেখে চোখে মস্তিষ্কে হিংস্রতা জেগে উঠল। কে যেন জামাটা তুলে দিয়েছে বুঝতে পেরে প্রিয়তা লাফিয়ে উঠে পিছনে ফিরে চাইল। প্রণয় শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তা চোখ নামিয়ে নিয়ে বলল, আমি পারবো। প্রণয় কপালে ভাঁজ ফেলে তুলোর স্যাভলন লাগিয়ে প্রিয়তার হাতে দিল। প্রিয়তা হতভম্ব হয়ে গেল। সত্যিই তো, সে তো নিজের পিঠ দেখবে কী করে, অথচ পিঠটা ব্যথায় ছেড়ে যাচ্ছে। প্রণয় বলল, কি হলো, লাগা। প্রিয়তা মাথা নিচু করে নিল। ওর থেকে তুলো নিয়ে নিতে প্রণয় বলে উঠল, তুই এতটাও বড় হয়ে যাসনি। প্রণয়ের কথার অর্থ বুঝতে পেরে প্রিয়তার মনে হলো ভেতরটা কেউ মোচড় ধরেছে, কেউ খামচে ধরেছে। সে মনে মনে তার ছেলের হাসি হেসে বলল, সব কিছু কেন এভাবে বদলে গেল প্রণয় ভাই? যেদিন সেই ছোটবেলা না যেত যদি সেই ছোটবেলাটা না যেত, বা সেই মধুর দিনগুলো আবার ফিরে পেতাম, আপনি শুধু আমারই থাকতেন। এইসব ভাবতে ভাবতেই চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল প্রণয়ের হাতে। প্রণয় দেখলো কয়েক পলক প্রিয়তার চোখের দিকে। সে বুঝতে পারলো তার প্রিয়তা কি ভাবছে। প্রণয় মনে মনে সম্মতি জানিয়ে বলল, ঠিকই বলেছিস, সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, আগের চেয়ে অনেক বেশি তোকে আগলে রাখতাম। না, তোকে নিয়ে দূরে চলে যেতাম, আর এই সব বিষাক্ত দিন আসতোই না। প্রণয় প্রিয়তার টি শার্ট তুলতে
পিঠে পু- পিঠে পুরুষালী পেতেই প্রিয়তার সারা শরীর শিরশির গড়ে উঠল। অন্তত ফর্সা পিঠে আঘাতের দাগগুলো কালচে নীল হয়ে আছে, কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ভেতরটা জ্বলে উঠল প্রণয়ের। তুলোটা একটু চেপে ধরতেই প্রিয়তা চিৎকার করে আবারও কেঁদে দিল। শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়ের গলা। এবার আর প্রণয় সরিয়ে দিল না, বরং আরও কাছে টেনে নিল। ধীরে ধীরে ক্ষতগুলোর ওপর স্যাভলন লাগিয়ে টি শার্ট নামিয়ে দিল। এরপর বলল, ঘুমিয়ে পড়ো রক্তজবা। প্রিয়তা নীরব চোখে তাকালো, কিন্তু হায়, কোনো অনুভূতি দেখতে পেল না। প্রিয়তার মাঝে মাঝে নিজের কাছেই খারাপ মেয়ে মনে হয়। সে এত একটা বিবাহিত পুরুষের মাঝে ভালোবাসা খুঁজছে। এইসব ভাবতে ভাবতেই তার চোখ বন্ধ হয়ে গেল। অন্যদিকে প্রণয় বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সূর্যের আলো ফুটছে। পৃথিবীতে আরেকটি নতুন দিনের সূচনা হলো। আজকে এখানেই দুটি পর্ব শেষ করলাম। আগামীকাল আরও পর্ব আসবে। ওকে, বাই। আর আজকে গল্পটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আগের থেকে কি একটু কথা বলার ধরন পাল্টেছে, নাকি আরও বিগড়ে গেছে, নাকি আমার কথা বলার, আমার পড়ার মধ্যে ভুল ত্রুটি হওয়াটা একটু কমেছে? প্লিজ বলবেন। আপনাদের সকালের এত এত ভালোবাসা, এত এত কমেন্ট দেখে আমি খুব খুশি হয়েছি। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার 1000 সাবস্ক্রাইব পূরণ করে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব প্রণয়ের অমল কাব্য সিজন 2 নিয়ে আসার। ওকে, বাই।